প্রিয় ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা, ফিরে এসেছি আরও একটি ক্লাস নিয়ে। আমাদের কোশ্চেন সলভ চলছিল নাউন অ্যান্ড ডিটারমিনারের উপরে। সো আমরা আজকে নাউন অ্যান্ড ডিটারমিনারের কোশ্চেনগুলোর সর্বশেষ সলিউশন পার্টে এসেছি এবং এখানে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। আশা করি লাস্ট ক্লাসটি আমরা দেখে ফেলেছি বা অলরেডি করে ফেলেছি। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা কোশ্চেন ধরে ধরে শেখা, কারণ আমি বারবার বলি একটা কথা, যে ভর্তি পরীক্ষায় কিন্তু কখনোই রুল জিজ্ঞাসা করবে না, বলবে না যে অমুক টপিকের 5টি রুল লেখো, বলবে কোশ্চেন সলিউশন করো বা কোশ্চেন সলভ করো। অর্থাৎ আমাদেরকে সঠিক উত্তর এমসিকিউ থেকে চয়েস করতে হবে। এই ক্ষেত্রে আমরা যতই রুল মুখস্থ করি না কেন, কোশ্চেন যদি ঠিক মতন সলিউশন করতে না পারি তাহলে সমস্যা হবে। তবে রুল ছাড়া আবার কোশ্চেনও হবে না, রুলগুলো ভালো করে বুঝতে হবে। আমি বারবার বলি, আমি যেভাবে রুল শেখাই আসলে কোশ্চেন সলিউশনের সময় রুলটাকে ওভাবেই প্রয়োজন হয়। এই জন্য আমার গ্রামার ক্লাস বা রুল ক্লাস করার পরে কোশ্চেন সলিউশনটা কিন্তু বোঝা সহজ হয়ে যায়। অনেকে, আমি একটা পোল দিয়েছিলাম গ্রুপে, অনেকে দেখলাম যে কোশ্চেন সলভের দিকে মনোযোগ দিয়েছে। ভাই বিশ্বাস করেন, একটা কথা বলি, আমি যদি শুধু প্রোনাউনের কোশ্চেন সলভ করি, যদি রুল না শেখাই, এখানকার অর্ধেক স্টুডেন্টই কোনো কোশ্চেন বুঝতে পারবে, অনেক কোশ্চেনই বুঝতে পারবে না। যেমন হু আর হুম নিয়ে অনেক সমস্যা অনেকের দেখলাম। এই সমস্যা হওয়ার মেইন কারণ এই রুলটা যেভাবে আসলে শেখা উচিত ওভাবে শেখা হয় নাই। একইভাবে অনেক কোশ্চেন আমাদের বলতেছে হুম হবে, কিন্তু আসলে উত্তর হুম নাই, উত্তর দেওয়া আছে হোয়াট অথবা হুইচ। এই কোশ্চেনগুলো সমস্যা হয়েছে একটাই কারণ, আসলে রুলটা কোশ্চেনে যেভাবে চাওয়া হয় ওইভাবে শেখা হয় নাই। কেউ ভুল শিখছেন, বিষয়টি এরকমের না। কোশ্চেন সলিউশনের সময় যেভাবে রুলটা আমাদের প্রয়োজন হয় আমরা ঠিক ওইভাবে শিখি নাই। সো আমি আবারও বলতেছি, কোশ্চেন রুল বাদ দিয়ে কোশ্চেন শিখলে, কোশ্চেন সলভ করলে কোনো লাভ নাই ভাই। কারণ আমরা যে কোশ্চেন 10টা 20টা 50টা 100টা সলভ করব, হুবহু এই কোশ্চেন পরীক্ষায় আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। একইভাবে আমরা যদি হুবহু কমন পাই, তাহলে আমরা শীট সলভ করি, যাই করি না কেন, ঝাড়া মুখস্থ করি, আমরা পরীক্ষা হলে লিখতে পারবো। কিন্তু ভর্তি পরীক্ষায় বিশ্বাস করেন 100% কমনের কোনো নজির কোথাও নাই ভাই। কোনো বিশ্ববিদ্যালয়ে কখনো এরকম হয় না, কমন পড়ে 3টা 4টা 5টা, এই পর্যন্তই শেষ ইতিহাস। তাহলে বাকি কোশ্চেনগুলো কেমনে সলভ করতে হয়, কিভাবে সলভ করতে হয়, রুল দিয়ে। তাহলে আমাকে অবশ্যই রুলটা খুব ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা পড়াশোনায় চলে আসি। আমাদের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে 43 নম্বর কোশ্চেন, ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল ফর হাফ প্রাইস। লক্ষ্য করি এখানে ফার্নিচার শব্দটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এমনকি আনকাউন্টেবল নাউনের পূর্বে ইচও বসানো যায় না। কেন বসানো যায় না? ইচ দেখতে নির্দোষ মনে হলো, ইচের বাংলা হলো প্রত্যেক, এর ভিতরে কিন্তু একটি সংখ্যা আছে। কারণ প্রত্যেক মানে হচ্ছে প্রতি যোগ এক, প্রতি একটা, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ইচের মধ্যে একটা সংখ্যা আছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, তাই আমরা এটাকেও দিতে পারলাম না। ইচের মধ্যে যেহেতু সংখ্যাটা এক, তাই এখানে অবশ্যই পিসেস বহুবচন হবে না, তাই সঠিক উত্তর এ নম্বর ছাড়া অন্যটা হয় না। চলে আসি এখানে, যেহেতু স্টুডেন্টস এটা বহুবচন বোঝাই যাচ্ছে, অর্থাৎ এটা একটা কাউন্টেবল নাউন। অনলি এ লিটিল মানে লিটিল হওয়ার কোনো সুযোগ নেই। অনলি এ ফিউ হতে পারে, কিন্তু এর পরে তো নাউনটা লাগবে প্লুরাল, এইখানে নাউনটা দেখা যাচ্ছে সিঙ্গুলার, তাহলে এটাও কিন্তু ভুল হয়ে গেল। তিন্নি একজন মানুষের নাম, টুক অনলি এ ফিউ, ফিউ এর পরে নাউনটা প্লুরাল লাগবে, এইখানে পিকচার্স প্লুরাল দেওয়া আছে, এটা হতে পারে। তিন্নি টুক অনলি, অনলি ফিউ বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, তাই এটা বাদ চলে গেল। আশা করি বুঝতেই পারছি কিভাবে সঠিক উত্তরটা সি নম্বর হবে পাওয়া গেল। পরের কোশ্চেন, শূন্যস্থান পিপল। এই পিপল নিয়ে আমি অনেক আগেই বলেছি, এক বচনে পিপল, বহু বচনে এক বচনে পার্সন, বহু বচনে পিপল, এর মানে হচ্ছে এটি বহু বচনে আছে। আমরা জানি প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন, তার মানে এই পিপল একটি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যদি হয় তাহলে বোঝাই যাচ্ছে লিটিল হওয়ার কোনো সুযোগ নেই, সো মাছ হওয়ারও সুযোগ নেই। তাহলে সঠিক উত্তর এই ফিউ দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। চলে আসি কোশ্চেন নাম্বার 46-এ। মাই ব্রাদার ইউজ টু হেল্প মি এ লট বাট নাও হি গিভস মি ড্যাশ অ্যাডভাইস। তো অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন। যেহেতু অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা বলতেই পারি আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর ডি নাম্বার হবে, সরাসরি উত্তর পেয়ে গেলাম। 47 নম্বর কোশ্চেন, দেয়ার আর শূন্যস্থান চাইনিজ রেস্টুরেন্টস। সো বহু বচন,
তাহলে আমরা বলতেই পারি এটা প্লুরাল। কোশ্চেনে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন, আর তাই এখানে অ্যামাউন্ট অফ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দুটি অপশনকে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসি নাম্বার অফ হতে পারে, নাম্বারের সাথে অফ এখানে দেখা যাচ্ছে না, স্মল নাম্বার অফ চাইনিজ রেস্টুরেন্টস। অফ যেহেতু নাই তাই এটাও বাদ, রইল বাকি একটা, সঠিক উত্তর ডি নাম্বারটা। 48 দেখি, উই ডোন্ট হ্যাভ টাইম ফর শূন্যস্থান ইন্টারাপশনস। যেহেতু ইন্টারাপশন শব্দ থেকে ইন্টারাপশনস হয়েছে, বোঝাই যাচ্ছে এটা হলো একটা কি, এটা হলো একটা কাউন্টেবল নাউন, যেহেতু এটা প্লুরাল। প্রশ্ন যাহা প্লুরাল তাহা অবশ্যই কি হবে, তাহা অবশ্যই কাউন্টেবল নাউন হবে। ওকে, এখন চলে আসি কাউন্টেবল নাউনের সাথে অ্যামাউন্ট বসে না, তাহলে এই অ্যামাউন্ট গুলোকে আগে বাদ দিলাম। এবার দেখি এ লার্জ নাম্বার অফ দরকার ছিল, সেই অফটা এখানে দেওয়া আছে, তার মানে এটা হতে পারে। এখানে লক্ষ্য করি এ ফিউ এর পরে অফ দেওয়া যায় না, এখানে একটা অফ আছে, তার মানে এ ফিউ এখানে হবে না। তাহলে সঠিক উত্তর কত নাম্বার হলো, এ নাম্বারটা। এ লার্জ নাম্বার অফ ইন্টারাপশনস, এই অফটা থাকার কারণেই এ লার্জ নাম্বার অফটা হলো, কিন্তু এ ফিউটা হয় না কারণ অফটা দেওয়া যায় না। 49 নম্বর কোশ্চেনে চলে আসি। হাউ, এই যে ইয়ার্স, প্রশ্নে যাহা প্লুরাল তাহা কাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই এটা কাউন্টেবল হওয়ায় আমরা বলতে পারি এখানে মেনি হতে পারে। আমরা কিন্তু বলতে পারি এটা মোরও হতে পারে, কারণ আমরা জানি মেনি অথবা মাছ দুইটারই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হলো মোর, ফলে এখানে এটাও হওয়ার সুযোগ আছে যেহেতু এটা কাউন্টেবল না। কিন্তু এই দুটো হওয়ার সুযোগ নেই, তার কারণ হচ্ছে এরা বসে আনকাউন্টেবল নাউনের সাথে। এখন আমরা বলবো হাউ মোর ইয়ার্স না হাউ মেনি ইয়ার্স। আমরা জানি কতদিন ধরে, হাউ মেনি, হাউ মাচ, এটা কিন্তু আমাদের প্রশ্ন করার জন্য ইউজ হয়, ফলে এটা সঠিক উত্তর হবে মেনি। হাউ মেনি ইয়ার্স, কতগুলো বছর হ্যাভ ইউ বিন লিভিং ইন টেক্সাস, টেক্সাসে কতগুলো বছর তুমি বসবাস করছো। এ স্পেস, এইটা আমাদের ভুল। পিন পয়েন্ট ইরোর মানে হচ্ছে কোথায় ভুল আছে সেটা বের করতে হবে। লক্ষ্য করি স্পেস যে শব্দটি আছে, স্পেস শব্দ দিয়ে যদি আমরা মহাশূন্য বুঝাই, মহাশূন্য মানে মহাকাশ, মহাশূন্য, তাহলে এইটা কিন্তু হবে একটা আনকাউন্টেবল নাউন। স্পেস দিয়ে যদি মহাকাশ মহাশূন্য বুঝায় তাহলে হবে আনকাউন্টেবল নাউন, কিন্তু স্পেস দিয়ে যদি ফাঁকা স্থান বুঝায়, ফাঁকা স্থান, তাহলে সেটা হবে হলো কাউন্টেবল নাউন। যেমন একটা বেঞ্চে 3টা স্পেস আছে যেখানে স্টুডেন্টরা বসতে পারে, তাহলে এই স্পেস কিন্তু গোনা যায় 3টা স্পেস। কিন্তু যদি আমরা দেখি যে এই স্পেস মানে মহাকাশ মহাশূন্য, তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন। এখানে বলা হচ্ছে স্পেস ইজ দ্য ফ্রন্টিয়ার ফর ম্যান টু কনকেয়ার। ফ্রন্টিয়ার মানে সামনে আছে একমাত্র জায়গা যেটাকে জয় করতে হবে মানুষকে, অর্থাৎ এটা কিন্তু মহাকাশ মহাশূন্য। অর্থাৎ মহাশূন্য বুঝালে, মহাকাশ স্পেস মানে মহাকাশ মহাশূন্য বুঝালে এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কখনোই বসে না, তাই এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ পিন পয়েন্ট ইররের ক্ষেত্রে আমরা জানি যেটা ভুল সেটাই আমাদের উত্তর হয় বা সঠিক উত্তর হয় আমাদের। সো এটাকে আমরা উত্তর করলাম। এখানে শুধুমাত্র স্পেস হবে, স্পেস বড় হাতের স্পেস হবে, স্পেস ইজ দ্য ফ্রন্টিয়ার ফর ম্যান, এটা। পরেরটা লক্ষ্য করি, এ প্রোগ্রেস হ্যাজ বিন মেড টুয়ার্ড ফাইন্ডিং এ ক্লু ফর এইডস। এই যে প্রোগ্রেস, প্রোগ্রেস হচ্ছে অগ্রগতি, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসে না, তাহলে আমরা বলবো সঠিক উত্তর এ। তার কারণ হচ্ছে যেটা ভুল সেটা আমাদের উত্তর হয়, পিন পয়েন্ট ইররের ক্ষেত্রে ভুলটাই উত্তর। এ ফিউ টাইলস অন স্কাইল্যাব ওয়ার দি অনলি ইকুইপমেন্ট। এই যে ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, বহু বচন করা যায় না, যেটা যেটা ভুল সেটাই আমাদের উত্তর। পিন পয়েন্ট ইরর কিন্তু আমরা অনেক সময় এই চেহারা সুরতের কারণে বিদঘুটে দেখা যায়, আমরা এটাকে ভয় পাই, হাই হাই কি ভয়াবহ জিনিস। কিন্তু মনে রাখতে হবে পিন পয়েন্ট ইরর হচ্ছে সহজ। এমসিকিউ 4টা অপশন থেকে সঠিক উত্তর খোঁজার চাইতে পিন পয়েন্ট ইররটা সহজ, ভুল পেলেই ওটাই আমাদের উত্তর, কাজ ওখানেই শেষ। চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 53। ওয়ান যেহেতু সিঙ্গুলার তাহলে অবশ্যই এখানে কাইন্ডস হবে না, কি হবে, কাইন্ড হবে। সো যেটা ভুল সেটাই আমাদের উত্তর। এই যে বাক্য শুরু হলো একটা ভার্ব দেয়, স্পেল। স্পেল, স্পেল মানে বানান করা। আমরা জানি বাক্য যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব বসে, ইজ হলো ভার্ব, তাহলে আমাদের এইখানে এটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব বসে তাহলে আমরা সেই ভার্বটা হয় ইনফিনিটিভ হিসেবে লিখব, না হয় সেটা আইএনজি আকারে লিখব। তো যেহেতু এটা আমার সাবজেক্ট, তাহলে আমি অবশ্যই স্পেল লিখতে পারি না, হয় লিখতে হবে স্পেলিং, না হয় লিখতে হবে টু স্পেল।
সো যেটা ভুল সেটা আমাদের উত্তর। এই স্পেলটা ভুল, স্পেল মানে বানান করা, এটা একটা ভার্ব, ভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। চলে আসি 55 নম্বর কোশ্চেনে, রাইটিং অফ। আমি বলেছিলাম কোনো একটা কাউন্টেবল নাউন, কোনো একটা আনকাউন্টেবল নাউন অথবা কোনো একটা আইএনজি বা জিরান্ড, এদের পরে যদি অফ আসে তাহলে এদের আগে একটা দি বসে। সো যেহেতু রাইটিং অফ হয়েছে তাহলে অবশ্যই এখানটায় দি রাইটিং অফ হওয়া দরকার ছিল। যেটা ভুল সেটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এ নাম্বারটা উত্তর। ভুলগুলো আমাদেরকে বের করতে হবে। 56 number, unless one subscribe to a large metropolitan newspaper such as the Wall Street Journal or Washington Post, one will find very। এই যে নিউজ একটি আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ফিউ বসানো যায়? যায় না। এটা কি হয়? লিটল নিউজ হয়, ফিউ নিউজ কখনো হয় না। তাহলে যেটা ভুল সেটাই কিন্তু আমাদের উত্তর। সঠিক উত্তরটা আমাদের ডি নাম্বার। 57-এ চলে আসি। এই যে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি মেনি বসে? বসে না। কি বসে? মাছ বসে। সো মাছ হেভি ওয়ার্ক, তাহলে এই বাক্যটি সঠিক হতো। যেটা ভুল সেটাই কিন্তু আমাদের উত্তর। হোয়েন দেয়ার ইজ এ ফিউ মানি, মানি একটি আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে অবশ্যই এ ফিউ হওয়ার সুযোগ নেই, হতে পারত এ লিটল মানি। যেটা ভুল সেটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি পিন পয়েন্ট ইরোরের কথা মনে থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণহারে পিন পয়েন্ট ইরোর আসে, গণহারে আসে, ফলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। 59 নম্বর কোশ্চেনে চলে আসি। অনলি এ লিটল আর্লি সায়েন্টিস্ট যেহেতু গোনা যায় বিজ্ঞানী, তাহলে এ এবং বহু বচনেও আছে, তাহলে অবশ্যই লিটল হবে না, কি হবে? অনলি এ ফিউ হবে। যেটা ভুল সেটাই আমাদের উত্তর, কারণ কাউন্টেবল নাউনের সাথে অনলি এ ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের সাথে অনলি এ লিটল বসে। যেহেতু সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী গোনা যায় এবং এখানে বহু বচনেও আছে, সবকিছু মিলে গেছে, তাহলে এখানে অনলি এ লিটল হতে পারে না, অনলি এ ফিউ হবে। 60 নম্বর দেখি, দি অ্যামাউন্ট অফ বুকস। এই যে বুকস কাউন্টেবল নাউন, প্রশ্নে যাহা প্লুরাল তাহা তো কাউন্টেবল নাউন, তাহলে অ্যামাউন্ট অফ তো হবে না ভাই। কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার অফ বসে, কাউন্টেবল নাউনের পূর্বে কে বসে? নাম্বার অফ বসে। সো অ্যামাউন্ট হবে না, যেটা ভুল সেটা আমাদের উত্তর। অলমোস্ট দি প্ল্যান্টস হয় নাই ভাই, আমরা জানি অলমোস্ট অল হবে এবং অলমোস্ট অলের পরে দি দিলে অফ দিতে হবে, তার মানে অলমোস্ট অল অফ দি প্ল্যান্টস। অলমোস্ট একা কখনোই আসবে না, অলমোস্টের সাথে অলকে দিতে হবে, আর এরপর যদি দি থাকে তাই আমাকে অফ দিতে হবে। অফ থাকলে দি হবে, দি থাকলে অফ হবে। অথবা এখানে অলমোস্ট বাদ দিয়ে মোস্ট দেওয়া যেতে পারে, মোস্ট অফ দি প্ল্যান্টস, মোস্ট অফও হতে পারে। কিন্তু যাই করি না কেন এটা আমাদের ভুল। যেটা আমাদের ভুল সেটা আমাদের উত্তর, কারণ এটার নাম হলো পিন পয়েন্ট ইরর। চলে আসি তারপরে পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 62। ইট ওয়াজ দি ইনভেন্ট। আর্টিকেলের পরে নাউন বসে, ইনভেন্ট এটা হলো ভার্ব, আমাদের বলতে হবে ইনভেনশন, TION, ইনভেনশন। সো আমরা বলবো এটা হচ্ছে একটা ইনভেনশন। সো ইট ওয়াজ দি ইনভেনশন। সো এই জন্য এটা ভুল, যেটা ভুল সেটা আমাদের উত্তর। চলে আসি এরপরে 63 নম্বর, বিকজ অফ দি মুভমেন্ট অফ এ গ্লেসিয়ার দ্য ফর্ম অফ হবে না, দ্য ফরমেশন অফ। ফর্ম মানে গঠন করা, আর ফরমেশন মানে গঠন। দ্য ফরমেশন অফ গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো, অর্থাৎ গ্রেট লেক গঠন হওয়ার যে প্রক্রিয়াটা সেটা ছিল খুব ধীর। ফর্ম মানে হচ্ছে কোনো কিছু গঠন করা, এটা হলো ভার্ব, আর ফরমেশন মানে গঠন হওয়ার প্রক্রিয়া, ওটা একটা নাউন। আমাদের দরকার ছিল নাউন, কারণ দি এবং অফের মাঝখানে নাউন বসে। ফর্ম যেহেতু একটা ভার্ব তাই আমরা তাকে নাউন বানিয়ে দিলাম। 64 নম্বর কোশ্চেনে চলে আসি। দি মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ, যেহেতু সাবজেক্ট হচ্ছে দি মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, এইখানে ইটটা কোথা থেকে আসলো? সাবজেক্ট তো দি মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, সবচেয়ে সাধারণ ধরন কিসের? চিকিৎসার সবচেয়ে সাধারণ ধরন হয়, তাহলে এখানে ইটটা বেশি হয়ে গেছে, যেটা ভুল সেটা আমাদের উত্তর। আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, তাহলে সাবজেক্ট এখানে একটা পেলাম, তারপরে আবার একটা সাবজেক্ট ইট কেন দিলাম? এই জন্য ওটা ভুল, যেটা ভুল সেটা আমাদের উত্তর। চলে আসে 65-এ, হাউ মাচ টাইমস যেহেতু বহু বচনে আছে তার মানে এটা কাউন্টেবল নাউন। প্রশ্নে যেটা প্লুরাল সেটা অবশ্যই কাউন্টেবল, তাহলে এখানে মাছ হবে না, মেনি হবে।
আর আমরা জানি টাইম কিন্তু এমনিতেই কাউন্টেবল নাউন হিসেবেও বসতে পারে। চলে আসি তারপরে মেনি অফ দি পপুলেশন। মনে রাখতে হবে পিপল কাউন্টেবল নাউন, পিপল, পিপল মানে জনগণ, এটা কাউন্টেবল নাউন। আর পপুলেশন মানে জনসংখ্যা, জনসংখ্যা কখনো গোনা যায় না, জনগণকে গোনা যায়। সো পপুলেশন একটা আনকাউন্টেবল নাউন, ফলে এটা হবে মাচ অফ দি পপুলেশন, নট মেনি অফ দি পপুলেশন, এটা মাচ অফ দি পপুলেশন। কেন মাচ হলো? তার কারণ হচ্ছে পপুলেশন আনকাউন্টেবল নাউন, আর এই জন্যই প্রশ্নটা দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, পপুলেশন আনকাউন্টেবল নাউন। আর এটা ধরতে যে অনেক সময় মনে করে জনসংখ্যা তো গোনা যায়, জনসংখ্যা গোনা যায় না ভাই, জনসংখ্যাটা গোনা যায়, জনের সংখ্যাটা গোনা যায়, জনসংখ্যা জিনিসটাকে গোনা যায় না। জনসংখ্যা তো একটা জিনিস যে অনেকগুলো মানুষের একটা সংখ্যা, সংখ্যাকে গুনবো কেমনে? আমি জনগণকে গুনবো, আমি পিপলকে গুনবো, নট পপুলেশন গুনবো, ঠিক আছে? ওকে, চলে আসি এরপরে। কোশ্চেন নাম্বার হচ্ছে 67। ইন দ্য স্পিরিট অফ দি ন্যাচারালিস্ট রাইটার দ্যাট অথার্স ওয়ার্ক পোর্ট্রেজ ম্যানস স্ট্রাগল ফর সার্ভাইভিং। না, ফর সার্ভাইভিং হবে না। মনে রাখতে হবে যখন সার্ভাইভ একটা ভার্ব, যখন ভার্বের নিজস্ব একটা নাউন ফর্ম থাকে, আমরা তখন সেই ভার্বটাকে আইএনজি করে মানে জিরান্ড কিন্তু বানাই না। কেন বানাই না জিরান্ড? কারণ এই ভার্বের কিন্তু অলরেডি একটা নাউন ফর্ম আছে। যেমন সার্ভাইভ এর নাউন ফর্ম হলো সার্ভাইভাল, তাহলে সার্ভাইভাল থাকার ফলে আমি কিন্তু এখানে সার্ভাইভিংকে দিতে পারি না, ফলে আমরা যেটাকে ভুল বলি সেটা আমাদের উত্তর হয়। সো সার্ভাইভিং হলো আমাদের উত্তর। 68 দেখি, ইট ইজ ওপেন নট আনটিল দ্য এন্ড অফ দেয়ার লাইফ দ্যাট ফেমাস পিপল রিসিভ দ্য, দি হচ্ছে আর্টিকেল, দি হচ্ছে আর্টিকেল, দে হলো একটা সাবজেক্ট। সো আমরা বুঝতেই পারতেছি আর্টিকেলের পরে আমাদের এখানে একটাই ওয়ার্ড বসানোর সুযোগ আছে, সেটা নাউন হবে। রিকগনাইজ এটা হলো ভার্ব, এখানে হবে রিকগনিশন। সুতরাং আমাদের নাউন দরকার, যেটা ভুল সেটা আমাদের উত্তর। এই রিকগনাইজ ভার্বকে দিয়ে আমাদের কাজ হচ্ছে না, কারণ আর্টিকেলের পরে আমাদের নাউন প্রয়োজন। বিকজ দে হ্যাড স্পেন্ট ড্যাশ টাইম, তাহলে কারণ তারা ব্যয় করেছে অনেক সময়, প্রচুর সময়। তাহলে টাইমের বাংলা এখানে সময়। সো আমরা জানি টাইমের বাংলা যখন সময় হয় তখন টাইম একটি আনকাউন্টেবল নাউন, আর টাইম যখন আনকাউন্টেবল নাউন হয় তখন এখানে মেনি হবে না, কি হবে? মাছ হবে। তাহলে টু মাছ টাইম। 69 শেষ করে ফেললাম। 70 নম্বর কোশ্চেন, এ কেমিস্টস জব ওপেন ডিলস উইথ দি ক্লাসিফাই। দি এবং অফ এর মাঝখানে নাউন লাগে। ক্লাসিফাই মানে প্রকার ভেদ করা, এটা একটা ভার্ব। আমার দরকার হচ্ছে ক্লাসিফিকেশন, নাউন ক্লাসিফিকেশন। কারণ আমরা জানি এই পাশে আর্টিকেল, ওই পাশে প্রিপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড হলে অবশ্যই দিব নাউন। 71 নম্বর কোশ্চেন, ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট ইন এ ফিউ ইয়ার্স 12%, পার্সেন্টস বলে কোনো কথা নাই ভাই, 12%, 10%। সো এখানে পার্সেন্টস হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এটা ভুল কথা। আমি আবারও বলি, 1 হলেও পার্সেন্ট হয়, 2 হলেও পার্সেন্ট হয়, পার্সেন্টস কখনো হয় না। সো এটা একটা ভুল শব্দ। চলে আসে 72-তে, ইচ চ্যাপ্টার কন্টেন্স এ ফিউ অ্যাপেন্ডিক্স। এ ফিউ এর পরে নাউনটা হয় প্লুরাল, এইখানে অ্যাপেন্ডিক্স থাকার ফলে এই শব্দটা হলো সিঙ্গুলার। তাহলে অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম কি? অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হলো অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হলো অ্যাপেন্ডিসেস। সো আমরা বলবো যে এখানে অ্যাপেন্ডিক্সটাই ভুল আছে, কারণ এ ফিউ এর পরে আমার প্রয়োজন প্লুরাল, কিন্তু অ্যাপেন্ডিক্স শব্দটা হলো সিঙ্গুলার। ওকে, আমরা 73 নম্বর কোশ্চেনে চলে আসি। টু মেনি পলিশড রাইস, পলিশ করা রাইস। তাহলে রাইস কি নাউন ভাই? রাইস একটা আনকাউন্টেবল নাউন। তাহলে রাইস যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা এখানে টু মেনি বলতে পারি না, আমাকে বলতে হবে টু মাচ পলিশড রাইস। 74-এ চলে আসি, আই ডোন্ট নো হাউ মাচ টাইমস। যেহেতু এখানে টাইমস বহু বচনে দেওয়া আছে, অবশ্যই এখানে মাচ হবে না, কি হবে সেটা? হাউ মেনি টাইমস। অর্থাৎ এখানে টাইমের বাংলা হলো বার। আই ডোন্ট নো, আমি জানি না কতবার দে হ্যাভ মেড দ্য সেম মিস্টেক, কতবার তারা একই ভুল করেছে সেটা আমরা জানি না। ফলে এই যে এখানটায় টাইমের বাংলা বার, টাইম কাউন্টেবল, টাইম বহু বচন, তাহলে এখানে মাছ হবে না, কি হবে? মেনি হবে। 75 নম্বর কোশ্চেন, দিস ইনক্রেডিবল রেকর্ড হ্যাজ বিন কম্পাইলড at a time when the company had
এইখানে লক্ষ্য করি এমপ্লয়িজ, এটা বহু বচন, এমপ্লয়ি থেকে এমপ্লয়িজ বহু বচন, তাহলে অবশ্যই অবশ্যই এই লেস হওয়ার সুযোগ নেই, মেনি এমপ্লয়িজ হতে পারতো। যেটা ভুল সেটা আমাদের উত্তর, মেনিও দিলাম লেসও দিলাম, কাউন্টেবলও দিলাম আনকাউন্টেবলও দিলাম, এভাবে করলে তো হবে না ভাই। এমপ্লয়ি থেকে এমপ্লয়িজ এটা বহু বচন, এই জন্য আমরা বলতে চাই এখানে কাউন্টেবল নাউন থাকায় মেনি হবে। 76-এ চলে আসি, মোস্ট অফ দি স্টুডেন্টস লাইক টু রিড দিস কাইন্ড অফ বুক। আমি জানি কাইন্ড টাইপের যখন আমরা সলভ করি তখন প্রথমত দেখতে হয় এদের আগের চিহ্নটা কি আছে। এইখানে লক্ষ্য করলাম দিস, এইগুলো, এটা বহু বচন চিহ্ন, তাহলে এখানে কাইন্ড হবে না ভাই, কাইন্ডস হবে, তার মানে এটা ভুল আছে। অর্থাৎ দিস এবারে কাইন্ডস হবে, নাই, এটা বাদ। দিস এরপরে কাইন্ডস হবে, নাই, এটা বাদ। দিস এটা সিঙ্গুলার, দিস মানে এইটা সিঙ্গুলার, এরপর এটা সিঙ্গুলার, হ্যাঁ এটা হতে পারে। দিস এটা সিঙ্গুলার, এইখানে প্লুরাল, তার মানে এটা হতে পারে না। তাহলে সঠিক উত্তর কত নাম্বার? সি নাম্বারটা। আশা করে বুঝতেই পারতেছি কেন এগুলো হলো না। বহু বচন চিহ্নের পরে বহু বচন কাইন্ডস হবে, বহু বচন চিহ্নের পরে বহু বচন কাইন্ডস হবে, এক বচন চিহ্নের পরে এক বচন কাইন্ড হবে। সো এইটা সঠিক আছে, আমরা পরের দিকে দেখার প্রয়োজন বোধ করি না। চলে আসে 77 নম্বর কোশ্চেনে, প্ল্যান্টিং ট্রিজ। এখানে চলে আসি, আমাদের সাবজেক্ট কিন্তু হচ্ছে প্ল্যান্টিং। সো প্ল্যান্টিং, আর এই অবজেক্ট হচ্ছে, এই প্ল্যান্টিং এর অবজেক্ট হচ্ছে ট্রিজ। কি লাগানো? উত্তর হচ্ছে গাছ লাগানো। তার মানে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে একটা ভার্বের আইএনজি ফর্ম। তাহলে ভার্বের আইএনজি ফর্ম সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে এই পর্যন্ত এটা ঠিক আছে। এইখানে লক্ষ্য করি প্ল্যান্টিং ট্রিজ, এইখানে ভার্বটা প্লুরাল, এটা ঠিক নাই। সো এইটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম। প্ল্যান্টিং ট্রিজ সব ঠিক আছে। এবার এখানে চলে আসে ইজ আছে। এখন এখানে চলে কাস্টম। কাস্টম শব্দের অর্থ হলো প্রথা, গাছ লাগানো হলো একটা প্রথা। সো কাস্টম শব্দটাই হবে, কাস্টমারি আচার আচরণ এটা হবে না আর কি, কারণ গাছ লাগানো একটা প্রথা। দ্যাট, এইখানে একটা ভুল আছে, পিপল হচ্ছে একটা কাউন্টেবল নাউন। সো এর আগে মাছ বসার কোনো সুযোগ নেই, তার মানে এই অপশনটাও বাদ। এখানে কাস্টমারি এই অপশনটাও হবে না, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে এইটা। কাস্টমারি মানে আচার আচরণ, তাহলে গাছ লাগানো তো কোনো আচার আচরণ না, গাছ লাগানো হলো একটা প্রথা। যখন অনেক মানুষ আসলে আরবর ডে মানে বৃক্ষ দিবসে উদযাপন করে গাছ লাগায়। সো এটা হচ্ছে সঠিক উত্তর, ডি নাম্বার হবে। আশা করি বুঝতেই পারতেছি। প্রথমত ভার্বটা ইজ, বহু বচন হওয়ার কারণে এটা বাদ। দ্বিতীয়ত এখানে মাছ থাকার কারণে এটা বাদ, দুটা বাদ গেল। আর এখানে কাস্টমারি থাকার কারণে বাদ গেল আচার আচরণ, নর্মস। এটা আসলে চলে আসি কোশ্চেন নাম্বার 78-এ। যেহেতু হোমওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনকে বহু বচন করা যায় না, ফলে এই দুটোকে প্রথমে বাদ দিলাম। দ্য টিচার গেভ আস এ লটস অফ হয় না, তাই এইটাকেও বাদ দিলাম। তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া আর কোনোটা কিন্তু হয় না। ইউ শুড ইট শূন্যস্থান। লক্ষ্য করি এখানে ডিফারেন্ট একটা বহু বচন সংখ্যা। সো এরপরে হবে টাইপস, এইখানটা টাইপস নাই, লেখা আছে টাইপ, তাহলে এ নাম্বারটা কিন্তু আমাদের বাদ। ডিফারেন্টের পর এখানে টাইপস লেখা নেই, টাইপ, তাহলে বি নাম্বারটাও বাদ। এখানে তো ডিফারেন্সও নাউন টাইপও নাউন, দুই নাউন তো এইভাবে পরপর বসবে না, তাই এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। রইল বাকি একটা, ডি নাম্বারটা, ডিফারেন্ট টাইপস অফ ফুডস। আমি আবারও বলি ভাই, ফুড কিন্তু আনকাউন্টেবল নাউন এইভাবে অন্ধের মতন বলা যাবে না, ফুড কাউন্টেবল হিসেবেও ব্যবহৃত হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা চলে আসি এরপরে 78-এর পরে চলে যাই। 78 90 গেল কোথায়? 79 এখানে। 79-এর পরে আমরা চলে আসবো হচ্ছে হলো 80 নম্বর কোশ্চেনে। প্রভাতী ডিড নট চুজ এনি অফ। লক্ষ্য করি এখানে প্রথমে আছে দিজ, এটা বহু বচন, তাহলে কাইন্ডস হবে, ঠিক আছে। চক বার্স হবে, তাহলে ঠিক আছে। দিজ বহু বচন, কিন্তু এখানে বহু বচন নাই, তাই এটা বাদ। ডিফারেন্স টাইপ, এটা তো হবেই না, কারণ নাউন হবে না, আমার দরকার এখানে অ্যাডজেক্টিভ, এটা বাদ। দিস সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার, কিন্তু এখানে চক বার্স বহু বচন, তাহলে এটা হলো না। তাহলে সঠিক উত্তর এ নাম্বার হবে, এটা আমরা নিশ্চিত। 81 নম্বর কোশ্চেন দেখি, ড্যাশ আননোন কোয়ালিটিজ ইজ দ্য টাস্ক অফ। অর্থাৎ আমাদের এখানে ইজ হলো ভার্ব, তাহলে কোনটা টাস্ক? খোঁজাটা টাস্ক, মানে এখানে আমি একটা ভার্ব বসাবো। আমরা জানি সাবজেক্ট হিসেবে যখন ভার্ব বসাই সেটা হয় আইএনজি হবে, না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এখন এখানে উত্তর, সঠিক উত্তর ডি দিচ্ছি, কারণ এখানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম নাই। এটা যদি ফাইন্ড হতো, ফাইন্ড, তাহলে এটা হতে পারতো। এটা তো ফাউন্ড লেখা আছে, এটা তো V2 ফর্ম, পাস্ট ফর্ম। আমার দরকার টু এর পরে ভার্বের বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম, তো এখানে আইএনজি আছে, সঠিক উত্তরটা ডি নাম্বার। আশা করি এই শীটের আর কোনো কোশ্চেনে
কারো কোনো সমস্যা থাকবে না, সবাই সবগুলো কোশ্চেন আমরা বুঝে ফেলেছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রোনাউন। অতি শীঘ্রই প্রোনাউনের যে টপিকের যে গ্রামার অংশটা সেটার ক্লাসগুলো আপলোড করা হবে, তারপরে আমরা কোশ্চেনগুলো সমাধান দিব। আশা করি পূজার যে একটি গ্যাপ পাওয়া যাবে সেই গ্যাপের ভিতরেই পুরো ক্লাসগুলি আপডেটেড হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী প্রোনাউন নিয়ে ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।